বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। কোম্পানি নিজ হাতে 1772 খ্রিস্টাব্দে দেয়ানি নেবার পর ভূমি রাজস্ব আদায়ের জন্য গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রথমে 5 শালা ও পরে 1 শালা বন্দোবস্ত চালু করে। কিন্তু এই বন্দোবস্ত চালু করে দেখা যায় যে কোম্পানির রাজস্বের ঘাটতি পড়ে এবং বিভিন্ন রকম গোলযোগ সৃষ্টি হয়। এই সময় বিলাতের পরিচালক সভা এই অবস্থার প্রতিকারের জন্য লর্ড কর্নওয়ালিসকে নির্দেশ দেন। কর্নওয়ালিস কোম্পানির সম্মতিক্রমে স্থির করেন যে জমিদারদের জমিতে দীর্ঘমেয়াদী অধিকার না দিলে রাজস্ব ব্যবস্থার গণ্ডগোল দূর করা যাবে না। তিনি আপাতত 10 বছরের জন্য 1789 খ্রিস্টাব্দে জমিদারদের জমি বন্দোবস্ত দেন। এতে 10 শালা বন্দোবস্ত ফলে যে সকল ইজারাদার নিলামে জমি ধরেছিল তাদেরই আপাতত 10 বছরের জন্য জমির বন্দোবস্ত নিতে বলা হয়। কর্নওয়ালিসের ব্যবস্থার ফলে ভূমি রাজস্ব ব্যবস্থায় কিছুটা হলেও স্থিতি আসে। তার এই ব্যবস্থা 10 শালা ব্যবস্থা নামে বা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত ছিল। 10 শালা বন্দোবস্ত চালু করবার পর কিভাবে ভূমি রাজস্বের পাকাপাকি বন্দোবস্ত করা যায় তা ঠিক করার জন্য কর্নওয়ালিস রাজস্ব বিভাগের কর্মচারীদের সঙ্গে আলোচনা চালান। রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী স্যার জন শোর এই মত প্রকাশ করেন যে মুঘল আমলে জমিদারদের জমির মালিকানা দেওয়ার নিয়ম ছিল। সুতরাং এই পুরাতন প্রথা অনুসারে কোম্পানির উচিত জমিদারদের জমির স্থায়ী মালিকানা দিয়ে জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করা। স্যার জন শোর আরও বলেন যে জমি জরিপ করে জমির বিবরণপত্র তৈরি করা দরকার। এই বিবরণপত্র অনুসারে জমির উর্বরতা অনুযায়ী কর ধার্য করা দরকার। যতদিন না এই জরিপের কাজ শেষ হয় এবং কাগজপত্র তৈরি হয় ততদিন চিরস্থায়ী বন্দোবস্ত মুলতবি রেখে জমিদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করা উচিত। পরে জমির জরিপের ভিত্তিতে কাগজপত্র তৈরি হলে এর ভিত্তিতে জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করা যেতে পারে। 2. দলিল বিভাগের প্রধান জেমস গ্র্যান্ট স্যার জন শোরের মতের বিরোধিতা করেন। তিনি বলেন যে মুঘল যুগে জমিদারদের হাতে জমির মালিকানা ছিল না। মুঘল যুগে জমিদারেরা কেবলমাত্র জমির খাজনা আদায় দায়িত্ব বহন করত। তার বিনিময়ে তারা কমিশন পেত। জমির মালিকানা মুঘল সরকারের হাতেই ছিল। মুঘল যুগে জমি রায়তের সঙ্গে সরাসরি বন্দোবস্ত করার নিয়ম ছিল। সুতরাং গ্র্যান্ট মুঘল প্রথা অনুসারে রায়ত বা কৃষকদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করেন। এরপর লর্ড কর্নওয়ালিস এই উভয় মতের মধ্যে স্যার জন শোরের মতকেই গ্রহণীয় বলে মনে করেন। কর্নওয়ালিস নিজে ইংল্যান্ডের বড় জমিদার ছিলেন। ইংল্যান্ডের জমিদাররা ছিল জমির মালিক। সুতরাং ভারতেও অনুরূপ বন্দোবস্ত প্রচলন করার জন্য তিনি আগ্রহ দেখান। তাছাড়া কর্নওয়ালিস মনে করেন যে জমিদার শ্রেণীর কোম্পানির নিকট থেকে জমিদারি পেয়ে কোম্পানির অনুগত শ্রেণীতে পরিণত হবে। এদের দ্বারা গ্রাম অঞ্চলে কোম্পানির ক্ষমতা শক্তিশালী হবে। অষ্টাদশ শতকের শেষ দিকে ভারতের নানা অঞ্চলে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয়। এই অবস্থায় জমিদারদের ন্যায় ক্ষমতাশালী শ্রেণীর আনুগত্য পেলে কোম্পানির ভিত শক্ত হবে বলে কর্নওয়ালিস মনে করেন। এছাড়া অর্থনৈতিক কারণও কর্নওয়ালিসকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনে উৎসাহ যোগায়। দেয়ানি লাভের পর বাংলায় কোম্পানির আশানুরূপ রাজস্ব আদায় হচ্ছিল না। কর্নওয়ালিস আশা করেন যে চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা নিয়মিতভাবে রাজস্ব পাওয়ার অসুবিধা দূর হবে।
তাছাড়া চিরস্থায়ী বন্দোবস্তের গোড়ার দিকে জমির উপর খুব উচ্চ হারে কর ধার্য করা হয়। জমিদাররা যে টাকা পায় তার 10/11 কোম্পানিকে দিতে হয়। জমিদারদের হাতে মাত্র 1/11 থাকে। এদিক দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল লাভজনক। তাছাড়া বেতনভোগী কর্মচারীদের দ্বারা রাজস্ব আদায় করা ছিল ব্যয়সাধ্য। তা অপেক্ষা সামান্য কয়েকজন জমিদার দ্বারা রাজস্ব আদায়ে খরচ কম পড়ত। কোম্পানিকে কোনো দায় দায়িত্ব নিতে হতো না। এই সকল কারণেই লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের সিদ্ধান্ত নেন। কর্নওয়ালিস স্যার জন শোরের দ্বিতীয় সুপারিশ যথা আপাতত দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করার প্রস্তাব অগ্রাহ্য করেন। কর্নওয়ালিস এই যুক্তি দেখান যে কোম্পানির হাতে জমির পরিমাণ ও বিবরণ সম্পর্কে যে সকল তথ্য এসেছে তা যথেষ্ট, আর জরিপের জন্য অপেক্ষার দরকার নেই। আর কালবিলম্ব না করে জমিদারদের সহিত চিরস্থায়ী বন্দোবস্ত করা উচিত। বিলাতের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ডান্ডাস ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট কর্নওয়ালিসের অভিমতকে সমর্থন জানান। বিলাতের কর্তৃপক্ষের সম্মতি পেয়ে কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। তিনি বলেন যে সকল জমিদারের সহিত 10 সালা বন্দোবস্ত তিনি যে করেছিলেন তাকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা হবে, এবং সেটা করেন। জমিদারদের বংশানুক্রমিকভাবে জমির মালিকানা সত্ত্ব দেয়া হয়, এবং 1793 খ্রিস্টাব্দে জমিদাররা যে হারে ভূমি রাজস্ব আদায় করত তার 1/10 কোম্পানিকে রাজস্ব হিসাবে আদায় দিতে জমিদারগণকে নির্দেশ দেয়া হয়। সূর্যাস্ত আইন অর্থাৎ বাংলা বৎসরের শেষের দিনের মধ্যে কোনো জমিদার বকেয়া রাজস্ব জমা না দিলে তার জমিদারি বাজেয়াপ্ত করার নিয়ম চালু করা হয়। বাংলা বিহারে প্রধানত চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথার উদ্ভব হয়। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস উদ্ভাবন করেন কিনা এই বিষয়ে বিতর্ক দেখা যায়। অনেক লেখক লর্ড কর্নওয়ালিসকে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্ভাবক বলিয়া থাকেন, কিন্তু কলকাতা কাউন্সিলের সভ্য স্যার ফিলিপ ফ্রান্সিস 1776 খ্রিস্টাব্দে একটি স্মারকলিপি দ্বারা সর্বপ্রথম চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব দেন বলে জানা যায়। এছাড়া ওয়ারেন হেস্টিংসের আমলে বহু সরকারি কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করার সুপারিশ করেন। যা হোক, ফিলিপ ফ্রান্সিস ও এ ব্যাপারে বেশ বড় ভূমিকা নেন। তিনি বিলাতে ফিরে যাবার পর চিরস্থায়ী বন্দোবস্তের অনুকূলে ইংল্যান্ডের উচ্চ মহলে প্রভাব সৃষ্টি করেন। ডক্টর রঞ্জিত গুহের মতে ফিলিপ ফ্রান্সিস যে ব্যবস্থার কথা বলেন তার সঙ্গে কর্নওয়ালিসের প্রবর্তিত ব্যবস্থার পার্থক্য আছে, তবুও ফিলিপ ফ্রান্সিস সর্বপ্রথম এই ব্যবস্থার কথা বলেন, এতে সন্দেহ নেই। ওয়ারেন হেস্টিংসও চিরস্থায়ী বন্দোবস্তের কথা ভেবেছিলেন বলে জানা যায়। পিটের ভারত শাসন আইনে একটি স্থায়ী ও উপযুক্ত রাজস্ব ব্যবস্থার গঠনের কথাও বলা হয়। বিলাতের পরিচালক সভা এই ধরনের বন্দোবস্তের কথা অনেক দিন থেকে ভাবছিলেন। এই কারণে ডক্টর এন.কে. সিংহ মন্তব্য করেছেন যে কর্নওয়ালিসকে চিরস্থায়ী বন্দোবস্তের একমাত্র উদ্ভাবক মনে করা যায় না। তবে একথা ঠিক, কর্নওয়ালিসের ব্যক্তিগত উদ্যোগের ফলেই এই বন্দোবস্তের প্রচলন হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল। চিরস্থায়ী বন্দোবস্তকে সমর্থন করে মার্সম্যান একে একটি সাহসিকতাময় ও বিজ্ঞ ব্যবস্থা বলে অভিহিত করেছেন। পঞ্চম প্রতিবেদন বা ফিফথ রিপোর্টেও চিরস্থায়ী বন্দোবস্তকে একটি সাফল্যজনক ব্যবস্থা বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সমর্থনে বলা হয় যে এর ফলে কোম্পানি প্রতি বছর নিয়মিতভাবে রাজস্ব পেতে থাকে। দেওয়ানি প্রবর্তনের পর বাংলা থেকে কোম্পানির রাজস্ব আদায়ে যে বিশৃঙ্খলা ও দুর্নীতির পাক জমে এই ব্যবস্থায় তা দূর করা সম্ভব হয়। জমিদারগণ জমিতে স্থায়ী অধিকার পেয়ে সরকারকে নিয়মিত রাজস্ব আদায় দেয় ও জমির উন্নতির দিকে নজর দেয়। একশালা বা অস্থায়ী বন্দোবস্তের ফলে প্রতি বছর জমির
নিলাম হতো। এর ফলে জমি কার হাতে থাকবে তার কোনো ঠিক ছিল না। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে জমিদারগণ ঘন ঘন জমির হাত বদল হইতে রক্ষা পায়। জমির খাজনা হারেও ঘন ঘন পরিবর্তন বন্ধ হয়। রাজস্ব ব্যবস্থার স্থিতি দেখা দেয়। কোম্পানির অনুগত একটি জমিদার শ্রেণীর উদ্ভব হয়। এরা এই বিদেশি কোম্পানির প্রধান সমর্থকে পরিণত হয়। যা হোক, শেষ পর্যন্ত চিরস্থায়ী বন্দোবস্তকে একটি বহু নিন্দিত ব্যবস্থা হিসাবেও গণিত করা হয়। এর কুফলও ছিল। হোমস এই ব্যবস্থাকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন। থর্নটন মন্তব্য করেছেন, অসাধারণ অজ্ঞতাবশত কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। জমি জরিপ ও জমি বিবরণ জোগাড় না করে জমিদারগণকে জমিতে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে কর্নওয়ালিস মহা ভুল করেন। জমিদারদের হাতে কী পরিমাণ জমি থাকবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় তা স্থির করা হয়নি। হান্টারের মতে এর ফলে ভবিষ্যতে বহু গোলমাল ও মামলা মোকদ্দমা বাধে। জমিদাররা জঙ্গল কেটে পতিত জমি উদ্ধার করে জমির পরিমাণ বাড়িয়ে ফেলে, কিন্তু এজন্য সরকারের বাড়তি রাজস্ব দিতে তারা বিরত থাকে, কারণ চিরস্থায়ী বন্দোবস্তের সময় কেবলমাত্র মহলের নাম নিয়ে বন্দোবস্ত দেয়া হয়, জমিদারদের জমির পরিমাণ উল্লেখ করা হয়নি। এই অস্পষ্টতা সুযোগ জমিদাররা নেয়। অধিকাংশ জমিদার প্রভূত পরিমাণ জমি লাভ করে জমির উন্নতি ও প্রজার কল্যাণের দিকে নজর দিতে ভুলে যায়। কর্নওয়ালিস আশা করেন যে জমিদারগণ জমিতে স্থায়ীসত্ব পেলে কৃষির উন্নতির জন্য বাঁধ মেরামত, জলসেচের উন্নতি করবে, কিন্তু জমিদাররা জমির খাজনা আদায়ে তৎপর হয়, জমির উন্নতির কোনো চেষ্টা করেননি। চিরস্থায়ী ব্যবস্থায় ঠিক হয় যে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমিদারদের নিকট থেকে আদায় করবে, কিন্তু সরকার ইচ্ছা করলেও জমিদারদের উপর এই রাজস্বের হার বাড়াতে পারতেন না। এদিকে জমিদাররা কৃষক বা রায়তের নিকট থেকে কী পরিমাণ রাজস্ব আদায় করবে চিরস্থায়ী আইনে তা স্থির করা হয়নি। ফলে জমিদাররা প্রজার নিকট থেকে বহুগুণ বেশি রাজস্ব আদায় করতে থাকে। জমিদারেরা প্রজা শোষণ করে এই বাড়তি টাকা আদায় করলে সরকার এই বাড়তি রাজস্বের কোনো ভাগ পেত না। ফলে জমিদারদের আয় বাড়তে থাকে, কিন্তু সরকারের হাত বাঁধা থাকে। এদিকে রায়ত বা কৃষকগণ শোষিত হতে থাকে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মধ্যস্বত্ব প্রথার উদ্ভব হয়। রাজস্ব আদায়ের সুবিধার জন্য বড় জমিদাররা ছোট জমিদার ও জোতদারগণকে চিরস্থায়ী সত্ত্বে জমি বন্দোবস্ত দেয়। এর ফলে রায়ত ও সরকারের মধ্যে বহু মধ্যস্বত্বভোগীর সৃষ্টি হয়। এই সকল মধ্যস্বত্বভোগী জোতদারগণ কিছু কাজ না করে জমির আয়ে বসে খেতে থাকে এবং কৃষকের উপর রাজস্বের চাপ বাড়িয়ে দেয়। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান কুফল বা ত্রুটি ছিল জমিদারদের জমির স্থায়ী মালিকানা দান করা। মুঘল আমলে জমিদারদের হাতে জমির মালিকানা ছিল না। ঔরঙ্গজেব বহু ফরমান থেকে দেখা যায় সম্রাটরা জমিদারদের হাতে জমির মালিকানা দেন নাই। জমি থেকে রায়ত বা কৃষক যেন পালিয়ে না যায় সেই জন্য মুঘল সম্রাটরা জমিদার বা অন্যান্য কর্মচারীদের সতর্ক থাকতে বলতেন। মুর্শিদ কুলি খাঁর আমলেও জমিদাররা জমির মালিক ছিল না, তারা ছিল উত্তরাধিকার সূত্রে খাজনা আদায়ের ভারপ্রাপ্ত কর্মচারী। যে খাজনা তারা আদায় করে সরকারে জমা দিত তার একটি অংশ তারা কমিশন বা নানকার পাইত। কিন্তু কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা জমির মালিকানা জমিদারদের হাতে তুলে দেন। জমিদার জমির মালিক হয়ে ইচ্ছামতো জমি ক্রয় বিক্রয় করে, কিন্তু চাষিকে জমির উপর স্বত্ব দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এর ফলে চাষিকে জমিদারদের দয়ার উপর নির্ভর করতে বাধ্য করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা জমির মালিকানা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে
জমিদারেরা ইচ্ছামতো রায়তকে জমি থেকে উচ্ছেদ করে। তারা ইচ্ছামতো চাষি বা রায়তদের খাজনা বাড়িয়ে দেয়। দরিদ্র রায়তকে জমিদারদের গোমস্তা নায়েবগণের জুলুম থেকে রক্ষার কোনো বন্দোবস্ত না থাকায় রায়তদের দুর্দশার একশেষ হয়। তাছাড়া মুঘল যুগ থেকে জমিকে দোকানের জিনিসে ন্যায় বিক্রয়যোগ্য জিনিস মনে করা হতো না। জমির সঙ্গে চাষির ছিল আতের সম্পর্ক। কিন্তু চিরস্থায়ী বা জমিদারি আইনে জমিকে সাধারণ সামগ্রীর ন্যায় একটি ক্রয় বিক্রয়ের জিনিসে পরিণত করা হয়। সরকার নিজেই জমিকে নিলামে বিলি করে জমিকে বিক্রয়যোগ্য সামগ্রীতে পরিণত করে। পুরাতন জমিদারেরা চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা প্রবর্তিত উচ্চ হারে কর দিতে না পারায় সূর্যাস্ত আইনের বলে উচ্ছেদ হয়ে যায়। শহরে ব্যবসার ফলে যাদের হাতে নগদ টাকা ছিল তারা জমি বন্দোবস্ত নিয়ে জমিদার হয়ে বসে। এইভাবে বহু ব্যবসায়ী ব্যবসা ছেড়ে জমিতে মূলধন লগ্নি করে। এই নতুন জমিদার শ্রেণী কৃষিকে ব্যবসার ন্যায় লাভজনক ব্যবসায় পরিণত করার উদ্দেশ্যে নির্বিচারে প্রজা শোষণ চালায়। যেহেতু এই নতুন জমিদার শ্রেণীর বেশিরভাগ ছিল কলকাতাবাসী, এদের সঙ্গে প্রজাদের সাক্ষাৎ সম্পর্ক ছিল না। প্রজারা এদের বাড়তি দাবি না মিটাতে পারলে উৎখাত হইয়া যায়। এই নবোদিত জমিদার শ্রেণী ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সৃষ্টি। কর্নওয়ালিস ভেবেছিলেন যে জমিদারগণ স্বতঃপ্রণোদিত হয়ে রায়তদের পাট্টা বা সত্ত্বের দলিল দেবে। কার্যক্ষেত্রে তা এই আশা ব্যর্থ হয়। এর জন্য সরকারকে প্রজাস্বত্ব আইন দ্বারা রায়তদের উচ্ছেদের হাত থেকে রক্ষার ব্যবস্থা করতে হয়। কর্নওয়ালিস আশা করেন যে জমিদাররা জমিতে স্থায়ী স্বত্ব পেয়ে জমির আয়ের অংশ কৃষি ও প্রজার উন্নতির জন্য ব্যয় করবে। তার এই আশা ফল হয়নি। তার এই আশা জমিদাররা রক্ষা করেনি। চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কর্নওয়ালিস মুদ্রা ব্যবস্থা সংস্কার করে কোম্পানির বাহাদুরের নামে নতুন মুদ্রা চালু করে। পুরাতন বনেদি জমিদাররা যাদের বাড়িতে পুরাতন মুদ্রা জমা ছিল তারা এই মুদ্রা নতুন মুদ্রার সঙ্গে বিনিময় করার সময় মুদ্রার মূল্যের তারতম্যের ফলে নিঃস্ব হয়ে যায়। তারা সূর্যাস্ত আইন মেনে সরকারের জমির খাজনা মিটাতে অপারগ হয়। এর ফলে জমি তাদের হাতছাড়া হয়। নতুন জমিদাররা নগদ টাকার জোরে জমিদারি পায়। নতুন জমিদারদের অধিকাংশ তাদের অর্থ বিলাস ব্যসনে ব্যয় করে। এই নতুন জমিদাররা গ্রাম ছেড়ে কলকাতায় বা শহরে বাস আরম্ভ করে। ফলে গ্রামের মঙ্গলের দিক থেকে তাদের নজর সরে যায়। এদিকে জমিদারির নায়েবগণ মামলা মোকদ্দমা দ্বারা প্রজাদের নাজেহাল করে ও বাড়তি অর্থ আদায় করে। হান্টারের মতে চিরস্থায়ী বন্দোবস্তের 20 বৎসরের মধ্যে বাংলার গ্রামগুলির দারিদ্র্য বেড়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার অর্থনৈতিক জীবনকে পঙ্গু করে দেয়। যতদিন জমিতে স্থায়ী সত্ত্ব ছিল না ততদিন বহু লোক জীবিকা নির্বাহের জন্য শিল্প ও বাণিজ্যের উপর নির্ভর করত। শিল্প ও বাণিজ্যের সফলতা পাবার জন্য লোকে পরিশ্রম ও অধ্যবসায় করত। কিন্তু জমির স্থায়ী অধিকার চালু হবার ফলে সকলেই জমি পাবার চেষ্টায় মত্ত হয়। এর ফলে জমির উপর চাপ বাড়ে। লোকে হাতের কাজ ও কুটির শিল্প ছেড়ে কৃষির উপর ঝুঁকে পড়ে। কামার কুমোর প্রভৃতি লোক নিজ নিজ বৃত্তি ছেড়ে চাষের কাজে লেগে যায়। ফলে কুটির শিল্প ধ্বংস হয়। লোক বিলাতি মালের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এদিকে বেশিরভাগ লোক কৃষিকেই একমাত্র জীবিকা হিসাবে নিলে জমির অভাব দেখা দেয়। বংশানুক্রমিকভাবে জমিগুলি বন্টনের ফলে জমি টুকরো টুকরো হয়ে যায়। ফলে জমির আয় কমে যায়। অন্য কোনো কাজ করতে না শেখার ফলে কৃষকরা হত দরিদ্র হয়ে পড়ে। গ্রাম্য জীবনে দারিদ্র্যের করালো ছায়া নামে প্লাউড রিপোর্টে এই সকল
ত্রুটি দেখে চিরস্থায়ী বন্দোবস্ত লোপের সুপারিশ করা হয়। স্বাধীন ভারত সরকার 1953 খ্রিস্টাব্দে জমিদারি উচ্ছেদ আইন দ্বারা ও মধ্যস্বত্ব উঠিয়ে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত লোপ করে।